সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে এই পর্যায়ে আলোচনা করব ক্লজের উপরে প্র্যাকটিস পার্ট 3। তো এর আগে আমরা প্র্যাকটিস অন ক্লজ 1 এবং 2 আমরা কমপ্লিট করেছিলাম। তো সেখানে আমরা বেশ ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শুরু করব যে আমাদের ক্লজের প্র্যাকটিস পার্ট আমাদের হচ্ছে 3 নাম্বারটা। তো আশা করি আমরা এর আগে ক্লজের উপরে যে দুটো প্র্যাকটিস দেওয়া হয়েছিল সেটা আমরা সবাই খুব ভালোভাবে দেখেছি। তো এখন আমরা শুরু করব 3 থেকে। তো এই সবগুলোই কিন্তু আমাদের মোটামুটি বাইরের যে বইগুলো থাকে, মানে আমাদের যে টোফেল বইগুলো থাকে সেখান থেকে আমাদের মূলত এই প্র্যাকটিসগুলো, কারণ আমরা জানি গ্রামারটা আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে গেলে যদি আমরা টোফেলটা ভালোভাবে প্র্যাকটিস করি সেখানে আমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে এবং আমরা বেশ কিছু নতুন কিছু তথ্য বা বেশ কিছু নতুন কিছু প্যাটার্নে কোশ্চেন আমরা এখান থেকে পেতে পারি। তো এই কোশ্চেনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা আমাদের একজন জব সিকারের জন্য হোক বা অ্যাডমিশন যিনি টেস্ট দিবেন তার জন্য এই কোশ্চেনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে ক্লজের উপরে আমাদের বেসিক্যালি খুব একটা বেশি প্রবলেম আমাদের থাকবে না। আমরা যে কোনো ধরনের কোশ্চেন আমরা সলভ করতে পারবো। তো এই কোশ্চেনগুলো ওইভাবে আমাদের সাজানো হয়েছে যে আমরা এই কোশ্চেনগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস যদি করতে পারি তাহলে আমাদের ইন ফিউচার ক্লোজ রিলেটেড কোনো প্রবলেম আমাদের থাকবে না। সো এই টপিকসগুলো অবশ্যই আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। একবার যদি ভিডিওটা দেখে যদি না বুঝতে পারি আমরা চেষ্টা করব 2-3 বার করে দেখার জন্য। বাট একটা কথা বলবো যে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমি চেষ্টা করছি যে যতটুকু মানে ইফোর্ট দিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার করা যায় সবার কাছে। তো আশা করি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, না টেনে টেনে। ওকে, তো আমরা একটু শুরু করি আমাদের প্র্যাকটিস অন ক্লোজ 3-এ। এখানে আমাদের যেটা বলা হয়েছে যে অ্যাক্রোডাইনামিক ইজ দ্য স্টাডি অফ দ্য ফোর্সেস। এরপরে গ্যাপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি অন অ্যান অবজেক্ট অ্যাজ ইট মুভস থ্রু দ্য অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু আমাদের শুরু হয়েছে কোথা থেকে? অ্যাক্রোডাইনামিক থেকে শুরু করে আমাদের শেষ হয়েছে কোথায়? অ্যাটমসফিয়ারে আমাদের শেষ হয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের পুরো সেন্টেন্সে কিন্তু দুটো ক্লজ আছে। তো আমরা যদি একটু পার্ট করে নেই, সেটা হচ্ছে এই অ্যারোডাইনামিক থেকে শুরু করে এই ফোর্সেস পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাস থেকে শুরু করে আমাদের অ্যাটমসফিয়ার এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সেন্টেন্সে অলরেডি কিন্তু দুটো ক্লজ কিন্তু অলরেডি আছে। সো আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি, আমরা কিন্তু একটা কিন্তু কি পেয়েছি সাবঅর্ডিনেট ক্লজও কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমরা এ নাম্বারটা যদি নেই, অ্যাক্টিং। অ্যাক্ট মানে কিন্তু কাজ করা, আর অ্যাক্টিং মানে আমরা যখন বলতেছি এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বা কি হিসেবে কাজ করতে পারে, জিরান্ড হিসেবে কাজ করতে পারে। কারণ আমরা একটা বিষয় কিন্তু জানি যে শুধু যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেটা কিন্তু কখনোই ভার্ব হিসেবে কাজ করতে পারে না। যেমন আমি যদি বলি আই গোয়িং দেয়ার, এটা কিন্তু কোনো সেন্টেন্স না। কেন সেন্টেন্স না? এই কারণে সেন্টেন্স না, তার কারণটা হচ্ছে কি যে আমি শুধু ভি প্লাস আইএনজি দিয়ে কখনোই কোনো একটা ভার্বকে কমপ্লিট করতে পারবো না। বাট আমি যদি বলতাম আই এম গোয়িং দেয়ার, তাহলে এটা কিন্তু পূর্ণাঙ্গ একটা ফাইনাইট ভার্ব। কিন্তু শুধু ভি প্লাস আইএনজি কিন্তু আমাদের কখনোই আমাদের ভার্বের কাজ করবে না। সো আমরা এ নাম্বারটা যদি অ্যাক্টিং নেই তাহলে এটা আমাদের ভুল হইতে পারে আমার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। তো এমসিকিউর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সবগুলো আমাদের যে টপিকসগুলো আছে এগুলো একটু দেখা। বিতে আমাদের বলা হয়েছে অ্যাক্ট। অ্যাক্ট কিন্তু একটা ভার্ব, মানে আমাদের যে কোনো কাজ করা, তাহলে এটা একটা ভার্ব। সো আমি বি নাম্বারটা যদি এখানে বসাই, অর্থাৎ এই গ্যাপে যদি আমি কি করি বি নাম্বারটা যদি ইউজ করি, তাহলে প্রবলেমটা কি দাঁড়াচ্ছে? তাহলে প্রবলেমটা দাঁড়াচ্ছে আমার সেন্টেন্সে কিন্তু 3টা ভার্ব হয়ে যাচ্ছে। যেমন ইজ একটা ভার্ব, মুভস একটা ভার্ব, অ্যাক্ট একটা ভার্ব। তাহলে কয়টা ভার্ব হলো? 3টা ভার্ব। 3টা ভার্ব মানে আমাদের কিন্তু ক্লোজ মার্কার অবশ্যই কিন্তু কি লাগবে? 2টা লাগবে। কারণ আমাদের যতগুলো ক্লোজ থাকবে ক্লোজ মার্কার তার চেয়ে কী হবে? একটা কম হবে। কেন একটা কম হবে? কারণ আমাদের যে প্রিন্সিপাল ক্লজ, এই ক্লজের কিন্তু আমাদের ক্লোজ মার্কার লাগে না। সো আমি যতগুলো সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে যাব, আমার সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো কি পাবো? ক্লজ পাবো। তাহলে ক্লজ যখন আমি পাবো তখন কিন্তু আমাদের আলটিমেটলি কি দরকার? ক্লোজ মার্কার দরকার। ওকে, তাহলে আমি যদি বি নাম্বারটা যদি নেই তাহলে আমার কিন্তু একটা ক্লোজ মার্কার কিন্তু দিতে হবে। বাট আমরা দেখতে পাচ্ছি আমার কোশ্চেনে কিন্তু কোনো ক্লোজ মার্কার নাই, আবার বি নাম্বার অপশনে কিন্তু আমাদের কিন্তু কোনো ক্লোজ মার্কার কিন্তু নাই। সো আমি বি নাম্বারটা বাদ দিয়ে দিব। এরপর সি নাম্বারে যদি আসি, আর অ্যাক্টিং। আমি যদি একটু খেয়াল করি এ নাম্বার আর সি নাম্বার এই দুটো অপশন যদি একটু খেয়াল করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্সটা হচ্ছে আমি এ নাম্বারে যেটা দিয়েছিলাম অ্যাক্টিং, এর পূর্বে কিন্তু আমি কোনো ভার্ব কিন্তু দেই নেই। আর সি নাম্বার যখন দিয়েছি আর অ্যাক্টিং, এটা কিন্তু আমাদের পূর্ণাঙ্গ একটা কি হিসেবে কাজ করছে? ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। কেন?
কারণ আমি একটা কথা বলেছিলাম যে কোনো ভার্ব ভি প্লাস আইএনজির পূর্বে যদি আমি আরেকটা যদি ভার্ব ইউজ করি তখন কিন্তু সেটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। তাহলে অ্যাক্টিং এই ভি প্লাস আইএনজির পূর্বে আমরা দেখলাম আমাদের এখানে কি দেওয়া আছে, আরটা দেওয়া আছে। তার মানে আমি আরেকটা ভার্ব কিন্তু ইউজ করেছি। সো এখানে অ্যাক্টিংটা কিন্তু পূর্ণাঙ্গ ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। সো আমি যদি এই সি নাম্বারটা যদি এখন এই গ্যাপে বসাই তাহলে আমার প্রবলেমটা কি হচ্ছে, আবার কিন্তু এই তিনটা ভার্ব হয়ে যাচ্ছে। ইজ একটা ভার্ব, মুভস একটা ভার্ব, আর অ্যাক্টিং তিনটা ভার্ব হলো। তাহলে তিনটা ভার্ব মানে আমাদের কিন্তু অ্যাটলিস্ট দুটো ক্লোজ মার্কার কিন্তু আমাদের দরকার। বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনে বা আমাদের অপশনে কোনো ক্লোজ মার্কার কিন্তু আমাদের নাই। তো সি নাম্বারটা হচ্ছে আমাদের কিন্তু ভুল। এরপর আমরা যদি আসি ডি নাম্বারে, আমরা যেটা বলতেছি অ্যাক্টেড। অ্যাক্টেড কিন্তু আমাদের হচ্ছে ভি থ্রি, অর্থাৎ অ্যাক্ট হচ্ছে আমাদের ভার্ব আর অ্যাক্টেড যখন আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের কিন্তু ভি থ্রি। সো এখন এ নাম্বার আর ডি নাম্বার এই দুটোর মধ্যে কিন্তু মাস্ট বি আমাদের যে কোনো একটা উত্তর অবশ্যই অবশ্যই কিন্তু হবে। এখন আমরা কোনটা নিব, আমি যদি এ নাম্বারটা যদি নেই অ্যাক্টিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ডি নাম্বারটা যদি নেই তাহলে হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। সো আমি যদি সেন্টেন্সে যদি পার্টিসিপল ইউজ করতে চাই তাহলে তার আগেও কিন্তু একটা নাউন থাকবে, আবার তার পরেও কিন্তু কি থাকবে, একটা কিন্তু নাউন থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি গ্যাপের আগে আমাদের একটা নাউন দেওয়া আছে কি, ফোর্সেস, দিস ইজ নাউন। আবার গ্যাপের পরে কিন্তু আমরা একটা নাউন পেয়েছি, কোনটা, অবজেক্ট। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের পার্টিসিপল আগেও নাউন থাকবে, পার্টিসিপল কি পরেও নাউন থাকবে, বাট সবসময় কোনটা অনুসারে, সবসময় প্রথম নাউনটা অনুসারে। তাহলে প্রথম নাউন এখানে আমাদের কোনটা, দ্য ফোর্সেস। তো দ্য ফোর্সেস বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি গতি। তো অ্যারোডাইনামিক হচ্ছে একটা মানে সাবজেক্ট যেটার মধ্যে আমাদের বিভিন্ন শক্তি বা কিছু সম্পর্কে আলোচনা করা হয়, অ্যাটমসফিয়ার মানে পরিবেশগত বিজ্ঞানে যেগুলো আলোচনা করা হয় অ্যারোডাইনামিক। সো এখানে বিষয়টা হচ্ছে যে আমি পার্টিসিপলে আগেও নাউন পেয়েছি, পার্টিসিপলের পরে হচ্ছে আমরা নাউন পেয়েছি, বাট সবসময় কোনটা অনুসারে, প্রথম নাউনটা অনুসারে। তাহলে প্রথম নাউনে আমাদের যেটা বলা হয়েছে দ্য ফোর্সেস। তো যে কোনো আমাদের সাবজেক্টের যদি কোনো কিছু নিয়ে আমরা কথা বলে থাকি তাহলে সেই কাজটা তারা কি করতে পারে, নিজে নিজেই কিন্তু করতে পারে। তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের পার্টিসিপল আগেও নাউন থাকবে, পার্টিসিপলের পরেও নাউন থাকবে, বাট সবসময় কোনটা অনুসারে, প্রথম নাউনটা অনুসারে। তাহলে প্রথম নাউনটা আমরা কোনটা দিয়েছি, দ্য ফোর্সেস। তো সে কিন্তু কোনো কাজ কি করতে পারে, নিজে নিজেই কিন্তু করতে পারে। কারণ আমি ম্যাথমেটিক্স সম্পর্কে বলি, আমি স্ট্যাটিস্টিক্স সম্পর্কে বলি, বা যে কোনো সাবজেক্ট সম্পর্কে আমি বলি না কেন, আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকবে যে সেই স্বাস্থ্যটা কিন্তু কাজটা কি করতে পারে, নিজে নিজেই কিন্তু আমাদের করতে পারে। তাহলে আমি এখানে যে কথাটা বলবো যে যদি আমরা পার্টিসিপল একটা সেন্টেন্সে যদি ইউজ করতে চাই এবং আমি যদি দেখি এই গ্যাপের আগে আমাদের একটা নাউন দেওয়া আছে, আবার ওই গ্যাপের পরেও কি দেওয়া আছে, একটা নাউন দেওয়া আছে, তাহলে আমরা সবসময় কোনটা খেয়াল করব, প্রথম নাউনটা খেয়াল করব। তাহলে প্রথম নাউন হচ্ছে কোনটা, দ্য ফোর্সেস। অর্থাৎ এই নাউনটা আমাদের একটা কাজ নিজে নিজে কি করতে পারে, কাজটা করতে পারে। তাহলে এই জন্য আমাদের অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা হবে, ডি নাম্বারটা আমাদের হবে না। কারণ যে কোনো সাবজেক্ট সম্পর্কে যখন আমরা বলবো এবং সেই সাবজেক্টের ভিতরে যদি কোনো একটা উপাদান বা যে কোনো কিছু ওই কাজটা নিজে নিজে করতে পারে তখন আমরা সেক্ষেত্রে ইউজ করবো কোনটা, প্রেজেন্ট পার্টিসিপল। এখন সবসময় যে অ্যারোডাইনামিক এই সাবজেক্টই থাকবে এমনটা কিন্তু না, হতে পারে এখানে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স আর অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে। তাহলে আমরা যে কোনো স্বাস্থ্য সম্পর্কে বা যে কোনো সাবজেক্ট সম্পর্কে যদি আমি কোনো কিছু আলোচনা করতে যাই তাহলে তার যে কোনো একটা অ্যাক্টিভিটি সম্পর্কে কোনো একটা কাজ সে কী করতে পারে, নিজে নিজেই করতে পারে। সো এই কারণে আমরা এখানে ইউজ করেছি কোনটা, প্রেজেন্ট পার্টিসিপল। সো আমার এখানে উত্তর কোনটা হবে, এ নাম্বারটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা আশা করি এক নম্বর কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি বেশ ভালোভাবেই। তারপরে যদি আমরা না বুঝতে পারি কোনো একটা অংশে অবশ্যই আমরা কি করব, কমেন্টে আমরা কোশ্চেনগুলো করে রাখবো এবং আমরা চেষ্টা করব যে আমাদের টেকনিক এডুকেশন পক্ষ থেকে সলভ করে দেওয়ার। এরপর আসি 2 নম্বরে, শুরুতে গ্যাপ দিয়ে আমাদের বলা হয়েছে ফর দেয়ার স্ট্রং ফাইবার ইনক্লুড ফ্লেক্স অ্যান্ড হ্যাম। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি ফর দেয়ার স্ট্রং ফাইবার, তাহলে এই যে ওয়ার্ডগুলো এই ফর থেকে শুরু করে একদম ফাইবার পর্যন্ত এটা কিন্তু একটা ফ্রেজ। কারণ আমরা জানি যে প্রিপোজিশনযুক্ত ওয়ার্ড মানেই সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, ফ্রেজ বলে থাকি। আর ইনক্লুড যেটা, এটা কিন্তু আমার এই সেন্টেন্সে ভার্ব। আমি দেখিয়ে দিলাম যাতে সবার একটু সুবিধা হয়। তাহলে ইনক্লুড আমি এখানে যেটা লিখেছি এটা কিন্তু আমার হচ্ছে এখানে কি হচ্ছে ভার্ব। এখন আমার এখানে 4টা অপশন আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার আমাকে নিতে হবে। এ নাম্বারটা যদি নেই প্লান্টস, এটা হতে পারে কারণ আমার ভার্বটা কিন্তু কি আলটিমেটলি প্লুরাল ফর্মে দেওয়া আছে। তাহলে ভার্ব প্লুরাল মানে আমার সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কি করতে হবে, প্লুরাল ফর্মে কিন্তু আমাদের করতে হবে। এরপর বি নাম্বারটা যদি নেই প্লান্টস গ্রোন, এটাও হইতে পারে। এরপর সি নাম্বারটাতে যদি আসি প্লান্টস দ্যাট গ্রো, আমি যদি সি নাম্বারটা নেই তাহলে প্রবলেম কি হচ্ছে যে দ্যাট গ্রো প্লান্টস দ্যাট গ্রো। তো একটু যদি খেয়াল করি
আমাদের দ্যাটটা রেফার করতেছে কাকে? প্লান্টসকে। এখন বিষয়টা হচ্ছে যে প্লান্টস মানে কি? চারা গাছ। এ কিন্তু নিজে নিজে কি হইতে পারে না, উৎপাদিত কিন্তু হইতে পারে না, তাকে উৎপাদন করতে হয়। তাহলে আমি যদি এখানে ভার্বটা বলতাম এরকমভাবে যে প্লান্টস দ্যাট আর গ্রোন, এরকম যদি বলতাম তাহলে এটা আমাদের কি হইতে পারতো? সঠিক হইতে পারতো। কিন্তু আমাদের চারা গাছগুলো কখনোই নিজে নিজে উৎপাদিত হয় না। সো এই কারণে আমাদের সি নাম্বারটা ভুল। ডি নাম্বারটাতে আসি। ডি নাম্বারে আমাদের যেটা বলা হয়েছে টু গ্রো প্লান্টস, এটা যদি আমি এখানে দেই যে ডি নাম্বারে যেটা দেওয়া আছে যে টু গ্রো প্লান্টস, এখন আমাদের টু গ্রো এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি আমি সেন্টেন্সের শুরুতে যদি দেই তাহলে আমার যে ভার্বটা আছে এই ভার্বটা অবশ্যই কী হইতে হবে? সিঙ্গুলার হইতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইনক্লুড যখন আমি বলেছি আমার ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে? প্লুরাল ফর্মে। তার মানে আমি ডি নাম্বারটা এখানে নিতে পারবো না, কারণ আমি ডি নাম্বারটা যদি গ্যাপে বসাই তাহলে ভার্বটা অবশ্যই কী হইতে হবে? সিঙ্গুলার হইতে হবে। অর্থাৎ ভার্বের সাথে কিন্তু তখন কি করতে হবে? এস ব্যাস যুক্ত করতে হবে। বাট আমি কিন্তু সেটা করিনি, বা আমার কোশ্চেনে কিন্তু সেটা করার সুযোগ নেই। তাহলে আমি অপশন চেঞ্জ করতে পারবো, বাট আমার এখানে কোশ্চেন চেঞ্জ করার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। তাহলে এই জন্য ডি নাম্বারটাও আমাদের হচ্ছে ভুল। এখন বাকি থাকলো এ আর বি, এই দুটোর মধ্যে আমাদের মাস্ট বি যে কোনো একটা উত্তর হবে। তো এ নাম্বার আমাদের যেটা বলা হয়েছে প্লান্টস, আর বিতে বলা হয়েছে কি? প্লান্টস গ্রোন। এই দুইটার ভিতরে মাস্ট বি আমাদের যে কোনো একটা উত্তর অবশ্যই আমাদের হবে। সো আমি যদি এখানে যদি প্লান্টসটা যদি নেই যে প্লান্টস ফর দেয়ার স্ট্রং ফাইবার ইনক্লুড ফ্লেক্স অ্যান্ড হ্যাম, তার মানে প্লান্ট যে চারা গাছগুলো আমাদের কি মানে স্ট্রং ফাইবার মানে যাদের হচ্ছে কাণ্ড বা এগুলো একটু মজবুত থাকে সেইটাকে বলা হয়েছে, তার ভিতরে ফ্লাংস এবং হ্যামটা থাকে। তাহলে এখন আর বিতে বলা হয়েছে প্লান্টস গ্রোন মানে যেগুলো অলরেডি উৎপাদন করা হয়েছে, কারণ চারা গাছ তো আর নিজে নিজে উৎপাদিত হচ্ছে না, কোনো মাধ্যমে যে কোনো একটা প্রসেসের মাধ্যমে তাকে কি করা হচ্ছে? উৎপাদন করা হচ্ছে। তাহলে আমি যদি এখানে শুধু প্লান্টস নেই তাহলে কিভাবে উৎপাদিত হচ্ছে সেই কথাটা কিন্তু বলা হচ্ছে না। আর পরেরটা যদি বলি যে প্লান্টস গ্রোন ফর দ্য ফাইবার স্ট্রং, মানে আমাদের চারা গাছগুলো যেখান থেকে জন্মানো হচ্ছে স্ট্রং ফাইবার, সেখান থেকে আমাদের ইনক্লুড থাকবে ফ্ল্যাক্স অ্যান্ড হেম। তাহলে বি নাম্বারটা এ নাম্বারের চেয়ে আমাদের কিন্তু বেশি কিন্তু প্রিফারেবল। সো এই কারণে আমাদের এ নাম্বারটা কিন্তু ভুল। সো আমরা এখানে অ্যান্সার করবো কোনটা? বি নাম্বারটা। আর চারা গাছ কিন্তু যেহেতু নিজে নিজে উৎপাদিত হয় না, তাকে উৎপাদন করতে হয়, এই জন্য আমরা কিন্তু গ্রোন দিয়েছি। গ্রোনটা হচ্ছে আমাদের এখানে ভি3। অর্থাৎ আমরা জানি যে পার্টিসিপলের আগেও নাউন থাকে, পার্টিসিপলের পরেও নাউন থাকে। এই যে আমরা কিন্তু স্ট্রং ফাইবার, এখানে ফাইবারটা কিন্তু আমাদের একটা নাউন। আবার প্লান্টস এটাও কিন্তু একটা কিন্তু নাউন। আর গ্রোন যেটা, এটা ভি3, বা আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপলের সাথে কিন্তু আমরা অনেকেই কিন্তু পরিচিত, কারণ আমরা ছোটকাল থেকেই ভার্বের 3টা ফরমেশন আমরা পড়েছি, ভি1, ভি2, ভি3। প্রত্যেকটা ভি3 কিন্তু আমাদের কিন্তু পাস্ট পার্টিসিপল। তাহলে যেহেতু আমাদের প্লান্টস নিজে নিজে উৎপাদিত হয় না, এই জন্য তাকে উৎপাদন করতে হয়। সো আমি এখানে অ্যান্সারটা কোনটা নিব? বি নাম্বারটা নিব, যে প্লান্টস গ্রোন ফর দেয়ার স্ট্রং ফাইবার। অর্থাৎ আমাদের চারা গাছগুলো যেখান থেকে উৎপাদিত হয় তার ভিতরে আমাদের কি ফ্লাক্স এবং হ্যামটা ইনক্লুড থাকে। সো এই কারণে আমরা এখানে অ্যান্সার কোনটা দিব? বি নাম্বারটা দিব। তাহলে আশা করি 1 নম্বর এবং 2 নম্বর এই দুটা কোশ্চেন আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা 3 নম্বরের শুরুতে একটা গ্যাপ দিয়েছি। গ্যাপ দিয়ে যদি আমরা এখানে লিখলাম জোসি লিমন্স ড্যান্স ট্রফি অফ অ্যান অ্যাব্রড। তাহলে একটু যদি খেয়াল করি, জোসি লিমন ড্যান্স ট্রফি অফ অ্যান অ্যাব্রড, তাহলে জোস লিমন্স ড্যান্স ট্রফি এই পুরোটা কিন্তু একটা সাবজেক্ট। আর আমাদের হচ্ছে এখানে অ্যাব্রড যেটা আছে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটা ভার্ব। আর জোসি লিমন্স ড্যান্স যেটা আমাদের থাকতেছে এটা তো আমাদের একটা সেন্টেন্স আলাদাভাবে থাকছেই। এখন আমরা এই 4টা অপশনের মধ্যে থেকে যে কোনো আমরা একটা অ্যান্সার আমরা এখানে নিব। তাহলে এখন এ নাম্বারটা যদি নেই, দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্পন্সর্ড ইট, আমি যদি এ নাম্বারটা নেই তাহলে প্রবলেমটা কি হচ্ছে? তাহলে প্রবলেমটা হচ্ছে দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্পন্সর্ড ইট। তো স্পন্সর্ড এখানে কিন্তু একটা ভার্ব। তাহলে এখন আমি যদি এ নাম্বারটা নেই তাহলে ট্রফি এখানে যে ভার্বটা আছে এই ভার্বের কিন্তু দুটো সাবজেক্ট হয়ে যাচ্ছে, বা আমরা দুটো ক্লোজ পাচ্ছি, বাট কোনো ক্লোজ মার্কার কিন্তু আমরা পাচ্ছি না। অর্থাৎ আমি এ নাম্বারটা যদি নেই তাহলে প্রবলেমটা হচ্ছে দ্য স্টেট ডিপার্টমেন্ট স্পন্সর্ড ইট, এটা একটা ক্লজ। আবার জোসি লিমন্স ড্যান্স ট্রফি অফ অ্যান অ্যাব্রড, এটাও কিন্তু একটা ক্লজ, বাট আমার কোনো ক্লোজ মার্কার বা কনজাংশন কিন্তু নেই। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আমার একটা সেন্টেন্সে যদি 2টা ক্লোজ আসে তখন কিন্তু অবশ্যই আমাদের কি লাগবে? ক্লোজ মার্কার কিন্তু লাগবে। বাট আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কিন্তু আমাদের কোনো ক্লোজ মার্কার কিন্তু নেই। সো এই কারণে এ নাম্বারটা আমাদের এখানে ভুল। এরপর আসি বি নাম্বারে, স্পন্সর্ড বাই ইউএস স্টেট ডিপার্টমেন্ট, এটা হইতে পারে। সো আমরা বি নাম্বারটা কনসিডারেশনে রাখলাম যে আমরা বি নাম্বারটা এখান থেকে আমাদের অ্যান্সারটা হতে পারে। সি নাম্বারটাতে যদি আসি, দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে এখন যদি সি নাম্বারটা নেই তাহলে আমাদের এই ট্রফির সাবজেক্ট কিন্তু দুটো,
একটা হচ্ছে জোসি লিমন্স ড্যান্স একটা সাবজেক্ট, আবার দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট এটা একটা সাবজেক্ট। তো একটা ভার্বের কখনোই কিন্তু দুটো সাবজেক্ট থাকতে পারবে না, এটা কিন্তু আমরা আলটিমেটলি মনে রাখবো। আমাদের একটা ভার্ব মানে সাবজেক্ট সবসময় কি হবে, একটাই হবে। সো আমাদের সি নাম্বারটা ওইখানে আমাদের কিন্তু ভুল। ডি নাম্বারটা যদি লিখি দ্য স্পন্সরশিপ অফ ইউএস স্টেট ডিপার্টমেন্ট, সো ডি নাম্বারটা যদি আমি এখানে বসাই সেম একই প্রবলেম, টপিক দুটো সাবজেক্ট হয়ে যাচ্ছে। তো একটা ভার্বের কিন্তু কখনো দুটো সাবজেক্ট থাকতে পারবে না। সো এই কারণে ডি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে ভুল। তাহলে আমরা কিন্তু অলরেডি তিনটা ভুল কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে চারটা অপশনের ভিতরে তিনটা যদি ভুল থাকে তাহলে বাকি অপশন অবশ্যই কি হবে, সঠিক হবে। তাহলে আমরা এখানে বি নম্বরে যেটা আমরা বলেছিলাম যে স্পন্সর্ড বাই ইউএস স্টেট ডিপার্টমেন্ট, এটা কিন্তু আমরা কি করব, মানে আমরা অ্যান্সার হিসেবে নিব। কারণ স্পন্সর্ড এখানে হচ্ছে আমাদের ভি3, কারণ ইউএস স্টেট ডিপার্টমেন্ট নিজে নিজে কিন্তু স্পন্সর হয়নি, তারা স্পন্সর করেছে। সো এই কারণে অবশ্যই আমরা এখানে কি করব, পাস্ট পার্টিসিপল ফরমেশনটা ইউজ করব। আর যদি পার্টিসিপল রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে বা আমরা যদি না বুঝতে পারি, তাহলে আমাদের টেকনিক এডুকেশনের একটা পার্টে পার্টিসিপল সম্পর্কে আমাদের ব্যাপক আলোচনা করা আছে নন ফাইনাইট ভার্ব হিসেবে, সেখানে অবশ্যই আমরা সেই জিনিসগুলো দেখে নিব। বা ক্লোজের আমি অনেকগুলো পার্ট আমি করেছিলাম, সেখানে আমি সবগুলো বিষয় চেষ্টা করেছি তুলে ধরার জন্য। তো যারা আমরা এই সলভগুলো বুঝতে পারছি না তারা অবশ্যই আমরা আগে চেষ্টা করব যে ক্লজের যে পার্টগুলো আমাদের এই টেকনিক এডুকেশনের পক্ষ থেকে করা হয়েছে সেগুলো আগে সবাই আমরা দেখব, দেন হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করব। কারণ যদি আমরা কোনো কিছুর বেসিক যদি না বুঝি তাহলে আমরা কোনো কোশ্চেন সলভ করতে পারবো না। তো যে কোনো কোশ্চেন সলভ করার আগে অবশ্যই সেই টপিক্সের বেসিক প্লাস বেসিক ছাড়াও যদি কিছু এক্সেপশন টাইপের জিনিস থাকে সেটা কিন্তু আমরা দেখব। তো আমরা মোটামুটি এখানে 1 2 3 মোটামুটি এখানে দেখলাম। এরপরে আমরা এই প্র্যাকটিস অন ক্লোজের পার্ট 3-এ আমরা আরও কিছু কোশ্চেন এখানে দেখব। ইন 1821 এটা হচ্ছে আমাদের কিন্তু একটা হচ্ছে সাল বা ইয়ার। তো আমরা জানি ইয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত প্রিপজিশন হিসেবে ইন ইউজ করে থাকি। এরপর যেটা ছিল দ্য সিটি অফ ইন্ডিয়ানাপোলিস, ব্যাকেটে আমরা কিন্তু কি দিয়েছি, ইন্ডিয়ানা। এই যে কমার ভিতরে যে ওয়ার্ডগুলো থাকে এগুলোকে কিন্তু আমরা বলে থাকি কেসির অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তো আমরা এটা মোটামুটি সবাই জানি। এরপর যেটা বলা হয়েছিল ওয়াজ লেইড আউট ইন এ ডিজাইন, এরপর একটা গ্যাপ দেওয়া আছে আফটার দ্যাট অফ, তার সাথে আমরা বলেছি ওয়াশিংটন ডিসি। তাহলে দ্য সিটি থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। এখন এই গ্যাপে আমাকে কি করতে হবে, আমাকে এই ওয়ার্ডটা বসাইতে হবে। এখন এ নাম্বারটা যদি দিই প্যাটার্ন, এটা হচ্ছে ভি3। প্যাটার্ন মানে আমাদের একটা নকশা বা আমাদের হচ্ছে যে কোনো একটা ডিজাইনের নকশা থাকে। সো আমরা এ নাম্বারটা যদি নিই এটা হচ্ছে ভি3। বি নাম্বারটা যদি লিখি ওয়াশ প্যাটার্ন, ওয়াশ প্যাটার্ন মানে কারো দ্বারা প্যাটার্ন হয়েছিল। তাহলে আমরা বি নাম্বারটা যদি একটু খেয়াল করি এটা কিন্তু আমরা পূর্ণাঙ্গ একটা ভার্ব। সো আমি যদি বি নাম্বারটা যদি নেই তাহলে এটা একটা ক্লজ, আবার ওয়াজ লেইড এটা কিন্তু একটা ক্লজ, মানে দুটো ভার্ব আমরা পাচ্ছি। দুটো ভার্ব মানে আমাদের কিন্তু অবশ্যই কি দিতে হবে, একটা কনজাংশন কিন্তু দিতে হবে। বাট আমরা কোয়েশ্চেনে বা অপশনে আমরা কিন্তু সেই ক্লোজ মার্কারটা কিন্তু আমরা পাচ্ছি না। সো আমরা বি নাম্বারটা কি করতে পারবো না, নিতে পারবো না। এখন সি নাম্বারটা আমাদের বলা হয়েছে এ প্যাটার্ন। তো আমি যদি বলি এ ডিজাইন এ প্যাটার্ন তাহলে শুনতে কিন্তু একটু খারাপ লাগে। আমরা বলতে পারতাম এ ডিজাইন প্যাটার্ন, কিন্তু এ ডিজাইন এ প্যাটার্ন এটা আমাদের নর্মালি আমাদের সাধারণত হয় না। সো এই কারণে সি নাম্বারটাও কিন্তু আমাদের ভুল। তাহলে বি এবং সি এই দুটো কিন্তু আমাদের এখানে হবেই না। এখন বাকি থাকলো এ নাম্বার আর হচ্ছে ডি নাম্বার, এই দুটোর মধ্যে আমাদের যে কোনো একটা উত্তর কিন্তু আমাদের হবে। এখন এ নাম্বারটা যদি নেই প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আর ডি নাম্বারটা যদি নেই, ডি নাম্বারে আমাদের বলা হয়েছে দ্যাট প্যাটার্ন। তাহলে আমি যদি এখানে মনে মনে দ্যাট প্যাটার্নটাকে এই গ্যাপে বসাই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে আমি দেখতে পাচ্ছি দ্যাটের পূর্বে কি দেওয়া আছে এ ডিজাইন। এ ডিজাইন যখন আমরা বলতেছি তার মানে এ ডিজাইন দ্যাট প্যাটার্ন, মানে একটা ডিজাইন নিজে নিজে কি হচ্ছে, মানে সে নকশাকৃত হচ্ছে। সো এটা কিন্তু কখনোই হইতে পারে না, একটা ডিজাইন কখনো নিজে নিজে প্যাটার্ন হইতে পারে না, তাকে প্যাটার্ন করতে হয়। তাহলে যদি এখানে আমাদের থাকতো যে ওয়াশ প্যাটার্ন তাহলে আমাদের এটা হইতে পারতো, কিন্তু শুধু প্যাটার্ন দিলে আমাদের এটা হবে না। সো ডি নাম্বারটাও আমাদের এখানে ভুল। তাহলে বি সি ডি তিনোটাই কিন্তু আমাদের ভুল হয়ে গেল। সো আমরা এখানে অ্যান্সার করব কোনটা, এ নাম্বারটা। কারণ একটা ডিজাইন কখনো নিজে নিজে প্যাটার্ন হয় না, তাকে প্যাটার্ন করতে হয়। সো আমরা এখানে কি দিব, পাস্ট পার্টিসিপল দিব। কারণ আমরা জানি যে যদি কোনো নাউন কোনো ভার্বের কাজ নিজে নিজে করতে পারে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর নিজে নিজে না করতে পারলে আমাদের কি করতে হবে, পাস্ট পার্টিসিপল। তাহলে একটা ডিজাইন কিন্তু নিজে নিজে প্যাটার্ন হয় না, তাকে প্যাটার্ন করতে হয়। সো এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে প্যাটার্ন। 5 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের 4-এর উত্তর হচ্ছে এ নাম্বারটা। এরপরে কোশ্চেন আমরা 5-এ আসি, দ্য সলিটারি সায়েন্টিস্ট। এরপরে গ্যাপ দিয়ে বলা হয়েছে বাই হিমসেলফ হ্যাজ ইন মেনি ইনস্টেন্সেস বিন রিপ্লেসড বাই এ কোঅপারেটিভ
সায়েন্টিফিক টিম। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে হ্যাজটা কিন্তু ওইখানে দেওয়া আছে আর বিন রিপ্লেসড, মানে আমাদের ভার্বটা একটু ভেঙে দেওয়া আছে যে হ্যাজ ইন দ্য ইনস্ট্যান্সেস বিন রিপ্লেসড, মানে আমাদের পুরো সেন্টেন্সে কিন্তু ভার্ব একটাই, দুটো ভার্ব কিন্তু আমাদের এখানে নাই। তাহলে এখন এ নাম্বারটা যদি নেই টু মেক ইম্পর্টেন্ট ডিসকভারিজ, তাহলে প্রবলেমটা কি হচ্ছে যে ইনফিনিটিভ সাধারণত দুটো জায়গায় বসে। কোথায় কোথায় ইনফিনিটিভ আমরা ইউজ করতে পারি, হয় আমাকে সেন্টেন্সের শুরুতে ইউজ করতে হবে, আর না হলে আমরা আরেকটা জায়গায় ইউজ করতে পারি আরেকটা ভার্বের পরে। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম, আমি সমস্যাটার সমাধান করতে চাই, তাহলে ওয়ান্টের পরে কিন্তু আমি কি ইউজ করছি, ইনফিনিটিভটাকে ইউজ করেছি। কিন্তু এইভাবে কিন্তু কয়েকটা ওয়ার্ড লেখার পরে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি না। তাহলে এই জন্য এই নাম্বারটা আমাদের কিন্তু ভুল। বিতে বলা হয়েছে যেটা ইম্পর্টেন্ট ডিসকভারিজ ওয়ার মেড, তাহলে ওয়ার মেড এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি কিন্তু আমাদের কিন্তু ভার্ব কিন্তু চলে আসছে। তাহলে ওয়ার মেড একটা ভার্ব, আবার হ্যাজ বিন রিপ্লেসড এটা কিন্তু আর একটা ভার্ব। তাহলে ভার্ব কয়টা আসলো, দুটো। তাহলে একটা সেন্টেন্স যদি আমার দুটো ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, দুইটা। তাহলে অবশ্যই সেখানে আমাদের কি করতে হবে, কনজাংশন কিন্তু ইউজ করতে হবে। বাট আমরা সেন্টেন্সে বা কোয়েশ্চেনে আমরা কিন্তু কোনো অপশনে কোনো ক্লোজ মার্কার দেখতে পাচ্ছি না। সো বি নাম্বারটা কিন্তু আমাদের ভুল। সি নাম্বারটা যদি আসি, হ্যাজ মেনি ইম্পর্টেন্ট ডিসকভারিজ, তাহলে হ্যাজ মেড একটা ভার্ব, আবার হচ্ছে হ্যাজ মেনি ইনস্ট্যান্সেস বিন রিপ্লেস এটা একটা ভার্ব। তাহলে দুটো ভার্ব মানে আমাদের অবশ্যই একটা ক্লোজ মার্কার কিন্তু মাস্ট বি দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়েশ্চেন বা অপশনে আমাদের কিন্তু কোনো ক্লোজ মার্কার আমাদের দেওয়া নেই। তো আমাদের সি নাম্বারটাও কিন্তু আমাদের আলটিমেটলি ভুল। তাহলে এ বি সি তিনোটাই যদি ভুল হয় তাহলে আমাদের এখানে অপশন থাকছে কোনটা, ডি নাম্বারটা, মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু ডি নাম্বারটা হবে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্য সলিটারি সায়েন্টিস্ট এটা একটা আমাদের হচ্ছে কি নাউন, আবার তারপরেও কিন্তু আমাদের হচ্ছে নাউন দেওয়া আছে কোনটা, এই যে ডিসকভারিজ এটাও কিন্তু নাউন। তাহলে আমরা বলেছিলাম যখন আমরা পার্টিসিপল ইউজ করব, পার্টিসিপলের আগেও নাউন থাকবে, পার্টিসিপলের পরেও কিন্তু নাউন থাকবে। তাহলে যখন বলছি দ্য সলিটারি সায়েন্টিস্ট এটা কিন্তু আমাদের একটা ব্যক্তিবাচক, তো সে কিন্তু কি করতে পারে, নিজে নিজে হচ্ছে কাজটা আমাদের করতে পারে। সো এই জন্য আমাদের অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে, যে মেকিং ইম্পর্টেন্ট তার সাথে আমরা এখানে কি লিখছি, ডিসকভারি। সো এই জন্য উত্তরটা হচ্ছে আমাদের কোনটা, ডি নাম্বারটা আমাদের এখানে হবে। আর বাকিগুলো যে কেন হলো না আমি কিন্তু এটা অলরেডি বিশ্লেষণ করে দিয়েছি। এরপর আসি 6 নম্বরে, জিওমেট্রি ইজ দ্য ব্রাঞ্চেস অফ ম্যাথমেটিক্স। জিওমেট্রি আমরা জানি যে জ্যামিতি আমরা যেটাকে বলি, ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, মানে ম্যাথমেটিক্স একটা শাখা। গ্যাপ দিয়ে বলা আছে দ্য প্রপার্টিস অফ লাইন্স। ওকে, ভালো কথা। এখন এ নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, দ্যাটটা রিপ্রেজেন্ট করতেছে কাকে, ম্যাথমেটিক্সকে। ম্যাথমেটিক্স কিন্তু আমাদের ব্যক্তিবাচক না, আমাদের বস্তুবাচক। তাহলে সে কিন্তু নিজে নিজে কনসার্ন করতে পারে না। সো এই জন্য এই নাম্বারটা আমাদের এখানে ভুল। যদি এটা থাকতো ইজ কনসার্ন বা ওয়াজ কনসার্ন তাহলে এটা হইতে পারতো, কারণ এখানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে আমাদের কিন্তু কি প্যাসিভ রিলেশন বিদ্যমান। সো প্যাসিভ করতে গেলে আমাকে কিন্তু অবশ্যই এই মানে ভার্বের পূর্বে অবশ্যই যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমাদের কি করতে হবে, মাস্ট ইউজ করতে হবে, যেটা ছিল না। বি নাম্বারটা যদি নেই, ইট ইজ কনসার্ন, আমার কিন্তু এখানে পূর্ণাঙ্গ একটা ফাইনাইট ভার্ব হয়ে গেল ইজ কনসার্ন। তাহলে ইজ কনসার্ন একটা ফাইনাইট ভার্ব, আর কোশ্চেনে কিন্তু অলরেডি আমাদের একটা ভার্ব দেওয়া আছে ইজ। তাহলে কয়টা ভার্ব আসলো, দুইটা ভার্ব মানে দুইটা ক্লোজ, তাহলে অবশ্যই কি দরকার, ক্লোজ মার্কার দরকার। বাট আমরা দেখতে পাচ্ছি আমার সেন্টেন্সে বা অপশনে আমাদের কিন্তু কোনো ক্লোজ মার্কার কিন্তু দেওয়া নেই। সো বি নাম্বারটা ভুল। এরপরে যদি আসি কনসার্নড উইথ, এটা আমাদের হতে পারে। ডি নাম্বারটা যদি একটু খেয়াল করি, ইটস কনসার্নস আর, তাহলে এই যে আর একটা ভার্ব, আবার সেন্টেন্সে কিন্তু আমাদের অলরেডি ভার্ব আছে কোনটা, ইজ। তাহলে কয়টা ভার্ব আসলো, দুটো ভার্ব আসলো। তাহলে আমাদের একটা কি দরকার, ক্লোজ মার্কার আমাদের দরকার, বাট সেটা আমাদের নাই। তাহলে আমরা দেখতে পেলাম এ নাম্বার ভুল, বি নাম্বার ভুল এবং কি ডি নাম্বারও ভুল। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে কোনটা, কনসার্নড উইথ, এটা হবে আমাদের উত্তর। তাহলে এই কনসার্নড উইথটা কেন হবে, কারণ এই যে আমাদের গ্যাপের আগে একটা নাউন আছে কোনটা, ম্যাথমেটিক্স, আবার এর পরেও কিন্তু আমরা একটা নাউন পেয়েছি কোনটা, প্রপার্টিস। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, গ্যাপের আগে আমরা পেয়েছি কোনটা, ম্যাথমেটিক্স, গ্যাপের পরেও কিন্তু আমরা কি পেয়েছি, প্রপার্টিস। তো ম্যাথমেটিক্স এটা কিন্তু একটা বস্তুবাচক, সো সে কিন্তু নিজে নিজে কাজটা করতে পারছে না। তাহলে আমরা জানি যদি কোনো পার্টিসিপল কোনো নাউনের কাজ নিজে নিজে করতে পারে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নিজে নিজে না করতে পারে তাহলে আমাদের কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। সো ম্যাথমেটিক্স নিজে নিজে কোনো কিছু কনসার্ন করতে পারে না, তাকে কনসার্ন করতে হয়। সো এই কারণে আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, কনসার্নড উইথ। কারণ এই যে আমরা টপিকসগুলো আলোচনা করতেছি এটা কিন্তু মূলত হচ্ছে কি পার্টিসিপল রিলেটেড, মানে ক্লজের একটা পার্ট হচ্ছে আমাদের কিন্তু পার্টিসিপল। তো আশা করি আমরা এই আমাদের পার্ট 3-তে মানে প্র্যাকটিস অন ক্লজের পার্ট 3-তে
আমরা এখানে মোটামুটি 6টা কোশ্চেন আমরা মোটামুটি আলোচনা করলাম এবং ম্যাক্সিমামগুলো ছিল আমাদের পার্টিসিপাল রিলেটেড। তো আশা করি আমরা সবাই এই টপিকসগুলো বা এই কোশ্চেনগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি আমাদের কারো কোনো জায়গায় সমস্যা থেকে থাকে আমরা আপনারা কি করবেন, কমেন্টে আপনাদের প্রবলেমগুলো জানাবেন। আমরা চেষ্টা করব যে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের প্র্যাকটিস অন ক্লজের পার্ট 3 এ পর্যন্তই। আশা করি আমি সবাইকে প্র্যাকটিস অন ক্লজের পার্ট 4 এ সবাইকে পাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।